ইসুয়া খাবার শেষ করে যেই পিছনে ফিরতে যাবে তখনই সিঁড়ি বেয়ে নেমে আসছিল মমতা চৌধুরী আর সিনথিয়া। মমতা চৌধুরী: বৌমা, তুমি কি বাড়ির সব নিয়ম ভাঙতে চাইছ? দিতি বেগম: কেন আম্মা? মমতা চৌধুরী: তোমার জানা নেই আমাদের বাড়িতে কেউ কাউকে ছাড়া খেতে বসে না। সুরাইয়া খান মেয়ের দিকে এগিয়ে গেলেন: আসলে মা, এমনিতেই বৌমার শরীরটা খারাপ, ডাক্তার তার তো বলেই গেলেন সারাদিন না খাওয়ার জন্য এমন হয়েছে। দিতি বেগম: সেজন্যই জোর করে খাইয়ে দিল আর কি? মমতা চৌধুরী দিতি বেগমের দিকে তাকিয়ে: তোমাদের সো কল্ড বৌমাকে আমাদের বাড়ির সব নিয়ম কানুন জানিয়ে দিও। সিনথিয়া মা আর মামির এত আদিক্ষেতা দেখে ইসুয়ার দিকে ফিরে মুখ বাঁকাল, যেটা স্পষ্ট ইসুয়ার চোখে পড়ে। হঠাৎ করে আজ এই বাড়িতে আসার পর থাপ্পড় মারতে যাওয়ার দৃশ্যটা ইসুয়ার চোখে ভেসে ওঠে। রবিন একটা কল অ্যাটেন্ড করে মাত্রই আবার ডাক্তার নিং রুমে ফিরে আসে। মমতা চৌধুরী, সিনথিয়া ততক্ষণে ডিনার করতে টেবিলে বসেছে। এর পিছনে দাঁড়িয়ে আছে সুরাইয়া খান আর দিতি চৌধুরী। ইসুয়া বেচারি মনে মনে কিছু ভাবছিল। রবিন মায়ের দিকে তাকিয়ে: মা, বাকিরা কোথায়? খেতে ডাক্তার, খুব খিদে পেয়েছে তো। সিনথিয়া: ভাইয়া আসছে, আমি আসার সময় ডেকে এসেছি। দিতি বেগম: তোর বাবা আর ফুফা এলো বলে সবাই বসে পড়ো। ইসুয়া দিতি বেগমের দিকে তাকিয়ে: আন্টি, আমি আপনাকে সার্ভ করতে হেল্প করি? ইসুয়ার কথায় রবিন একবার কোন চোখে তাকালো আর মনে মনে বলল, এসেছে বাড়ির বউ হতে। সুরাইয়া খান: একদম না ভাবি, আর আমি আছি তো। তোমার শরীর ভালো না, যা কাজ করার একটু আধটু কালকে থেকে করো। রবিন দিতি বেগমের দিকে তাকিয়ে: মা, জিজ্ঞেস করো তো ঔষধটা খেয়েছে কি না। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রবিনের দিকে। দিতি বেগম এগিয়ে যায় ছেলের দিকে: কাকে জিজ্ঞেস করব? রবিন: আপনার একমাত্র বৌমাকে। ইসুয়া যেন রবিনের কথায় লজ্জায় নেতিয়ে পড়ে। তারপর আমতা আমতা করে বলল, আমি পরে উপরে গিয়ে মেডিসিন নিয়ে নিব। ততক্ষণে আফজাল সাহেব, দেলোয়ার খান, আকাশ আর তার বউ ডিনার টেবিলে যোগ দিল। মমতা চৌধুরী: বৌমা, তোমার গুণধর মেয়ে কোথায়? রিদিমা সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দিল, কেন? মিস করছিলেন নাকি? মমতা চৌধুরী অস্পষ্ট স্বরে: অসভ্য মেয়ে মানুষ। রিদিমা এসে সবার সাথে যোগ দিল। ইসুয়া অনেক জোরাজুরি করে সুরাইয়া খান আর দিতি বেগমকে রাজি করালো তাদের সাথে সার্ভ করতে। সিনথিয়া নাক তুলে মায়ের দিকে তাকিয়ে: মমো, আমার চিকেন স্যুপ কোথায়? সুরাইয়া খান: এই তো সবাইকে খাবারটা দিয়ে নিয়ে আসছি, রান্নাঘরেই আছে। রিদিমাকে প্লেটে ইসুয়া যেই না খাবার তুলে দিতে যাবে তখনই রিদিমা ইসুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আমি ডিনারে অনলি সালাদ খাই। ইসুয়া: ইসুয়া: সরি আপু, আমি এক্ষুনি আনছি। দিতি বেগম ইসুয়ার দিকে তাকিয়ে: রান্নাঘরেই রাখা আছে, নিয়ে আয় তো মা। ইসুয়া: আচ্ছা। আমি চিকেন স্যুপটাও নিয়ে আসবো রান্নাঘর থেকে। সুরাইয়া খান: আচ্ছা, ওটাও নিয়ে আসিস মা। ইসুয়া হেসে সম্মতি জানায়, কিন্তু তার মাথায় চলছে অন্য খেলা। ইসুয়া রান্নাঘরে চলে যেতেই সিনথিয়া মুখ বেঁকিয়ে বলে, কাজ দেখাচ্ছে। সুরাইয়া খান মেয়ের কথায় ক্ষিপ্ত হয়ে, জীবনে ও তো কিছু করিস না, কাজের মর্ম কি বুঝবি? রবিন কিছু বলতে যাবে তার আগেই রিদিমা বলে উঠল, 1 মিনিট পিমনি। তারপর সিনথিয়ার দিকে তাকিয়ে বলল, কি বললি আবার বলতো। পাশ থেকে দেলোয়ার খান মেয়ের হয়ে বলে উঠল, আরে রিদিমা মামুনি, ছাড়ো তো ওর কথা, ননদ না, ভাবির সাথে একটু দুষ্টুমি করেছে। রিদিমা এভাবে ছাড় দিল তো আমাদের একুলও যাবে ওকুলও যাবে। দেলোয়ার খান ইসুয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, মানে?
রিদিমা মানে কিছু না। তারপর আফজাল সাহেবের দিকে তাকিয়ে রিদিমা বলল, ড্যাড, কাল থেকে কোম্পানির সব দায়িত্ব আমার। তুমি আর ফুফার কয়টা দিন ছুটি? আফজাল সাহেব, কিন্তু রিদিমা, এতদিনে ও যখন সামলাতে পারোনি অফিস, আর সামলাতে হবে ও না তোমাকে? মমতা চৌধুরী, তুমি সবেমাত্র দেশে ফিরলে, এখনই অফিসে বসার কি আছে? তাছাড়া দেলোয়ার তো সামলাচ্ছেই। রিদিমা একবার আর চোখে তাকায় দেলোয়ার খানের দিকে, সে তো দেখতেই পেলাম। মমতা চৌধুরী, কটা দিন বিশ্রাম নাও। রিদিমা, আমি বুঝে নেব আমার কি করা উচিত, আপনি এত হাইপার হবেন না। আফজাল সাহেব, যাক, বুঝলে দেলোয়ার, কাল থেকে আমাদের ছুটি। দেলোয়ার খান, রিদিমা মামুনি, তুমি হঠাৎ এসেই অফিসের হাল ধরতে পারবে তো? রিদিমা, ফুফা, আপনি ভুলে যাচ্ছেন, আমি লন্ডনের টপ বিজনেস লেডি। দেলোয়ার খান মনে মনে, সেজন্যই তো ভয়। রবিন, আপনি ভাবছি আমি ও তোর সাথে আমাদের বিজনেসটা সামলাই। দেলোয়ার খানের মাথায় যেন এক মন চালের বস্তা পড়ল। উনি ভাবতে পারছেন না এই কদিনের রবিন ঠিক এতটা চেঞ্জ কি করে হতে পারে। রিদিমা, তাহলে তো ভালোই হয়। আফজাল সাহেব পাশ থেকে বললেন, যাক, আমি এবার নিশ্চিন্ত। আমার 2 ছেলে মেয়ে এবার ব্যবসা দেখুক। রিদিমা, প্রশ্নই ওঠে না এত নিশ্চিন্ত হওয়ার। তুমি ভার্সিটির দিকে মনোযোগ দাও। আফজাল সাহেব মন খারাপ করে ওকে। পারিবারিক কথা চলাকালীন সময়েই ইসুয়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো, সালাদের প্লেটটা রিদিমার সামনে রেখে সিনথিয়ার দিকে এগিয়ে গেল। হঠাৎই ইসুয়ার হাতের স্যুপের বাটি থেকে কিছুটা গরম স্যুপ ছিটকে পড়ে সিনথিয়ার হাতে। সিনথিয়া, আহ! ইসুয়া চোখ কপালে তুলে, সরি, আমি দেখিনি। দেলোয়ার খান মেয়ের হাত ধরে ফু দিতে থাকেন, তারপর ইসুয়াকে ধমকে উঠলেন, দেখে চলতে পারো না? দিল তো হাতটা পুড়িয়ে। ইসুয়া কাদো কাদো মুখে, আমি দেখিনি, সত্যি বলছি। রবিন, ইটস ওকে, এটা কেবল একটা অ্যাক্সিডেন্ট ছিল। রিদিমা, অ্যান্টিসেপটিক লাগিয়ে দাও পিমনি, ঠিক হয়ে যাবে। মমতা চৌধুরী ইসুয়ার দিকে তাকিয়ে, এই মেয়ে দেখে চলতে পারো না, এসেছ কাজ দেখাতে। করলেটা কি? রিদিমা, বললাম তো মলম লাগালেই ঠিক হয়ে যাবে। এত বকাবকির কি আছে? ইচ্ছে করে ফেলেনি তো। রবিন, মা, জলদি নিয়ে এসো মলম। সুরাইয়া খান, আমি আনছি। শত হলেও মা তো হন্তদন্ত হয়ে ছুটলেন মলম আনতে। ইসুয়া মনে মনে, বেচারি। ইসুয়া, তালুকদারের গায়ে হাত তুলতে গিয়েছিলি না? এইবার বুঝো ঠেলা। রবিন আর রিদিমা বারবার ইসুয়ার দিকে তাকাচ্ছে। কারণ কারো চোখে ধরা না পড়লেও ওরা দুজন ঠিকই বুঝতে পারছে এটা ইসুয়ার ইচ্ছাকৃত ভুল। অতঃপর রিদিমা রবিনের দিকে চেয়ে মুচকি হাসল। তারপর রবিনকে উদ্দেশ্য করে বলল, ভাই, তোর কপালে ঝাঁটা আছে। রিদিমার কথা ইসুয়ার কানে যেতেই হালকা কেশে উঠল সে। রবিন আর চোখে তাকায় তার অতি চতুর সিনিয়র বউয়ের দিকে। সিনথিয়ার হাতে ঔষধ লাগিয়ে দিল দেলোয়ার খান। সবাই ডিনার শেষ করে যে যার মতো রুমে ফিরে গেল। রিদিমা ইসুয়ার পাশ কেটে যাওয়ার সময় হালকা হেসে বলে উঠে, ডেঞ্জারাস। ইসুয়া রিদিমার কথার মানে বুঝতে পারল না। সবকিছু গোছগাছ করে ইসুয়া উপরে উঠে রবিনের ঘরে যায়। রবিন তখন ল্যাপটপ দেখছিল। কাল থেকেই অফিসে জয়েন করবে, তাই রিদিমার কাছ থেকে কিছু কাজ বুঝে নিয়ে এসেছে। ঘরে ঢুকেই রবিনের সামনে এসে দাঁড়ায় ইসুয়া। রবিন ল্যাপটপে চোখ রেখেই বলল, কিছু চাই? ইসুয়া, আপনার ফোনটা। রবিন আর চোখে, কেন? ইসুয়া, বাড়িতে কথা বলবো মায়ের সাথে, আমার ফোনটা নিয়ে আসিনি। রবিন পকেট থেকে ফোন বের করে ইসুয়ার সামনে ধরল, এই নাও। ইসুয়া, লক। রবিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে, মিস অধ্যাপিকা।
ইসুয়া খানিকটা বিচলিত হয়ে পিছু ফিরে বারান্দায় চলে যায়। তারপর ফোনের লক খুলে সে তো অবাকের চূড়ান্ত পর্যায়ে, রবিনের ফোনের স্ক্রিনে ইসুয়ার বারান্দায় বসে অন্য মনস্ক হয়ে চা খাওয়ার একটা ছবি ভাসছে। ইসুয়া হেসে মনে মনে বলে বানরের মতো পিছনেই লেগেছিল মনে হয়। বাড়িতে কল করে ইসুয়া। 2-3 বার কল হয়ে কেটে গেল। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। কাল সকালে কথা হবে ভেবে আবারও রুমে ফিরে ইসুয়া রবিনের দিকে তার ফোনটা এগিয়ে দিল। ইসুয়া এই নিন। রবিন কথা হয়েছে? ইসুয়া না। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, ফোন তুলছে না কেউ। রবিন ওহ, মেডিসিন খেয়ে শুয়ে পড়ুন। ইসুয়া বেডের দিকে যেতে যেতে বিনা অনুমতিতে কারো পিক তোলা উচিত নয়। রবিন আমি অন্য কারো পিক তোলেনি। ইসুয়া হা করে পিছনে ঘুরে রবিনের দিকে তাকায়। রবিন দায়সারা ভাব নিয়ে বলল আমার হবু বউয়ের পিক তুলেছি। ইসুয়া কথা না বাড়িয়ে মেডিসিন খেল। তারপর রবিনই বলে উঠল আর কেউ যে ইচ্ছে করে কাউকে জ্বালিয়ে দিল। ইসুয়া ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, আমতা আমতা করে বলল মানে? রবিন মানে গুড নাইট মিস অধ্যাপিকা। ঘুমিয়ে পড়ুন। ইসুয়া ধরা পড়তে চাইল না, তাই রবিনের কথা মতো চোখ বুজে ঘুমিয়ে পড়ার ভান ধরল। রবিন মনে মনে আমার নিষ্পাপ বউটা আমার কত কথা শুনে উল্টিয়ে ফেলছে, গুড বউ। পরদিন সকালে ঘুম থেকে উঠে রিদিমা জগিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোতে যাবে তখনই রবিন কোথাও থেকে তড়িঘড়ি করে বাড়িতে ঢুকল। সামনেই বোনকে দেখে অবাক হয়ে গেল রবিন। এত সকালে রিদিমা ছাড়া কেউ উঠে না এ বাড়ির। ভাইকে দেখে রিদিমা সন্দিহান হয়ে জিজ্ঞেস করল এত সকাল সকাল কোথা থেকে আসলি? রবিন আসলে। রিদিমা রাতে কোথাও গিয়েছিলি নাকি? রবিন আমতা আমতা করে কোথায় যাব রাতে আমি? ছাড়ো তো তুমি হঠাৎ এত সকালে। রিদিমা এটা আমার জগিং টাইম, তোর তো অজানা নয়। রবিন হাতঘড়ির দিকে তাকিয়ে আরও আধা ঘন্টা পর উঠো সবসময় তুমি। রিদিমা আমার উপর নজরদারি করিস নাকি? রবিন না মানে। রিদিমা আজ থেকে আধা ঘন্টা আগে জগিংয়ের টাইম সেট করেছি। রবিন ওহ আচ্ছা। রিদিমা তোর সাথে আমার কিছু কথা ছিল। রবিন বল। রিদিমা বাড়িতে বলা যাবে না, আমার সঙ্গে জগিংয়ে চল। রবিন আচ্ছা চল। ভাই বোন দুজনই বেরিয়ে পড়ল রাস্তায়। এদিকে ইসুয়া সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল। তড়িঘড়ি করে রান্নাঘরে এল। বাড়ির কাজের লোক রহিমা বলল ছোট ভাবি, কিছু লাগবো আপনের? ইসুয়া না গো, ব্রেকফাস্ট বানাতে এলাম। রহিমা ওমা আপনি কেন? বড় মা আছে না। ইসুয়া আজ থেকে আমিই করব। তুমি জাস্ট আমাকে হেল্প করো। রহিমা আচ্ছা। কন, কি হেল্প করতাম? ইসুয়া রহিমার ইংরেজি বলার চেষ্টা দেখে মুচকি হেসে বলে সকালের নাশতায় কে কি খায়? আমাকে বল। বাকিটা আমি করে নিতে পারব। রহিমা ইসুয়াকে সবার নাশতার লিস্ট বলে। তারপর এগিয়ে এসে কোথায় কি রাখা আছে ইনস্ট্রাকশন দিতে থাকে। কাজের মধ্যে ইসুয়াকে রহিমা বলে উঠল আপনি খুব ভালা, ভাবি যান। আমাগো রবিন ভাইয়ের দিলও খুব খোলামেলা। অনেক ভালা আপনারা দুইজনেই। ইসুয়া হয়েছে আর প্রশংসা করতে হবে না, নাশতাগুলো টেবিলে রাখবে চলো। রহিমা আর ইসুয়া পুরো ডাক্তার নিং টেবিল জুড়ে ব্রেকফাস্ট সাজিয়ে রাখল। সিঁড়ি বেয়ে নেমে আসছিল দিতি বেগম। ইসুয়ার মুখপানে চেয়ে বলল এই কি রে? ইসুয়া এগিয়ে এল শাশুড়ির দিকে কি আন্টি? দিতি বেগম আমাকে ছাড়া এত কিছু করতে গেলি কেন? ইসুয়া আই এম সরি। দিতি বেগম হয়েছে হয়েছে, একা একা এত কিছু করতে হবে না তোর।
ইসুয়া তুমি দেখে নাও তো সব ঠিকঠাক কিনা। দিতি বেগম সবকিছু দেখতে হবে না, শুধু রিদিমার ফ্রুট জুস, রবিনের লেবু চা আর মায়ের নিমপাতার পাচন ঠিক থাকলেই হলো। ইসুয়া আচ্ছা ওইগুলাই দেখে টেস্ট করে বলো তো কেমন হয়েছে। দিতি বেগম খাবারগুলো টেস্ট করে হাসি মুখে বাহবা দেয় ইসুয়াকে। দিতি বেগম আমার চেয়েও বেস্ট। ইসুয়া জড়িয়ে ধরে বলে থ্যাঙ্কস আন্টি। দিতি বেগম রেগে ছাড় আমাকে, দূরে যা। ইসুয়া কপাল কুঁচকে বলে কি হলো? ধমকাচ্ছ কেন? দিতি বেগম আন্টি ডাক্তার লি কেন? আমি তোর আন্টি? ইসুয়া আসলে প্রথম আন্টি ডেকেছি তো তাই। দিতি বেগম এবার থেকে মা ডাক্তার লেই জবাব পাবি, নয়তো না। ইসুয়া ওকে। সাদ ছাদে এসে দাঁড়ায় সকালের ফ্রেশ এ চারদিকে ঠান্ডাক্তার বাতাস। কি শান্তি। হঠাৎ নিচে চোখ যায় তার। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে ওঠে। আরে রিদিমা না। সাথে কে ওটা? সাদ দোতলার ছাদ থেকে চেঁচায় এই হৃদ। কারো মুখে হৃদ ডাক্তার শুনে থমকে দাঁড়ায় রিদিমা। পাশেই রবিন। কিন্তু রিদিমা বুঝতে পারছে না ডাক্তারটা কোথা থেকে আসছে। চারদিকে চোখ বুলিয়ে খুঁজতে থাকে। রবিন কি হলো? রিদিমাকে যেন ডাক্তার লো মনে হলো। রবিন কই? রিদিমা আমি শুনলাম তো। রবিন এই গলিতে আমাদের কোনো পরিচিত লোক থাকে না। কে ডাক্তার বে? রিদিমা আর রবিনের কথার মাঝেই ছুটে আসে সাদ। রিদিমা রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। হাঁপাতে হাঁপাতে সাদ বলল হ্যালো গাইজ। রবিন অবাক হয়ে সাদ ভাইয়া না। সাদ চিনতে পেরেছ তাহলে? রবিন আপনি? রিদিমা তুই দেশে কখন আসলি? কাল ও তো কথা হলো বললি না তো। সাদ সারপ্রাইজ। রিদিমা। রবিন তা কেমন আছেন ভাইয়া? সাদ ভালো না, ভাবলাম তোমার আপুকে সরাসরি অফিসে গিয়ে সারপ্রাইজ দিব তার আগেই দেখা হয়ে গেল। রিদিমা এটা কোনো কথা বললি? সাদ বাড়ির ভেতরে আসবি তো আগে। মা তোকে দেখলে যা অবাক হবে না। রিদিমা আজ না, অন্য একদিন। সাদ আয় না প্লিজ। রবিন সাদ ভাইয়া তার চেয়ে বরং আপনি চলুন আমাদের বাড়িতে, এই গলির পরের গলিতেই। সাদ আমি? রিদিমা হ্যাঁ চল। আন্টি কোথায়? সাদ মা এখনো ঘুমোচ্ছে। রিদিমা ওহ। রবিন তাতে কি? আপনি জলদি ফিরে আসবেন। আন্টি ঘুমোক, আপনি আমাদের সাথে আজ ব্রেকফাস্ট করবেন চলুন। রবিন আর রিদিমার অনুরোধে সাদকে যেতেই হলো তাদের সাথে বাধ্য হয়ে। পুরনো সেই দিনের কথা। ভুলবি কি রে হায়? ও সেই চোখের দেখা, প্রাণের কথা। সে কি ভোলা যায়? লাইন দুটো গাইতে গাইতে দেয়ালের হাস্যোজ্জ্বল ছবিটার দিকে এগিয়ে গেল শাহেদ। তিন বন্ধুর ফ্রেমে বন্দি ছবিটির মাঝখানে রয়েছে রিদিমা। দুপাশে দাঁড়িয়ে সাদ আর শাহেদ। ছবিটিতে রিদিমা সাদের কাঁধে মারছে আর শাহেদ রিদিমার গাল টেনে দিচ্ছিল। অনেক সুন্দর একটা ছবি। কত স্মৃতি জড়িত তিন বন্ধুর এই ছবিটি শাহেদকে ভার্সিটির দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। পিছন থেকে শিলা বলে উঠল এইবার সময় এসেছে তিন বন্ধু আবার এক হওয়ার। সবকিছু খুলে বলো ভাইয়া। সবটা বুঝবে সাদ ভাইয়া আর রিদিমা আপু। শাহেদ তাই ভাবছি। ইসুয়া রহিমার সাথে ব্রেকফাস্ট রেডি করে ড্রয়িং রুমে বসেই সবার জন্য অপেক্ষা করছিল। রহিমা তাকে এই বাড়িতে কে কেমন ধাঁচের লোক এসব বলছিল আর ইসুয়া রহিমার কথায় হেসে কুটি কুটি হচ্ছে। রহিমার কথার ধরন অনুযায়ী। রহিমা ছোট ভাবি সাব,
আমাগো বড় স্যার অনেক ভালা মানুষ, তাই তার কপালে জুটছে ও আমগো বড়মার মতন এক্কেরে খাঁটি সোনা। তয় আন্নে আর রবিন ভাইয়ের জোড়াও কিন্তু হেব্বি, মাশাল্লাহ। রহিমার কথায় কাশতে লাগল ইসুয়া। রহিমা আবারও বলতে থাকে, কিন্তু ভাবিসা বারেকখান কথা। ইসুয়া ভ্রু উঁচিয়ে, কি? রহিমা, এই বাড়ি তো সিনথিয়া আপা আর বুড়ি ডাক্তার আছে না, 1 নম্বরের শয়তানের শয়তান। হারাক্ষণ খালি কুট কাচালি নিয়া পইরা থাকে। ইসুয়া চারদিকে তাকিয়ে, আরে রহিমা আসতে বল। রহিমা ও সতর্ক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে, আরে কেউ নাই, হুনব না। ওই 2 ডাক্তার বাস দেওয়ার লাগি আমগো বাড়িতো বড় মেডম আছে না? ইসুয়া, বড় মেডম? রহিমা, আরে রিদিমা আপা গো। খালি হেই পারে 2 ডাক্তার সামাল দিতে। আস্ত বদমাইশি 2 ডাক্তার মধ্যে। ইসুয়া, আরে রহিমা আসতে বল, মেরি মা। ইসুয়া আর রহিমার কথা চলাকালীন সময়ে বাড়িতে ঢুকল রিদিমা। পিছনে সাদ আর রবিন। ইসুয়া এগিয়ে যায় রিদিমার দিকে। রিদিমা, গুড মর্নিং। ইসুয়া, গুড মর্নিং আপু। রিদিমা, এই দেখ তো অতিরিক্ত খাবার আছে কিনা। ইসুয়া, কেন আপু? রিদিমা সাদের দিকে তাকিয়ে, রাস্তা থেকে একটা এতিম তুলে নিয়ে এসেছি, কিছু খাইয়ে বিদায় করো। সাদ, বাড়িতে নিয়ে এসে এভাবে অপমান করছিস? রবিন, ছাড়ো তো আপুনির কথা। তুমি এসো ভাইয়া, বসো এদিকে। ইসুয়া রিদিমার দিকে এগিয়ে ফিসফিসিয়ে বলল, উনি কে আপু? রিদিমা, আমার বেস্ট ফ্রেন্ড। ইসুয়া, ওহ। রিদিমা, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, ততক্ষণ তুমি এদিকটা সামলাও। ইসুয়া, ওকে। রিদিমা চলে গেল উপরে। ইসুয়া 2 কাপ কফি নিয়ে এগিয়ে এল সাদ আর রবিনের দিকে। সাদ ইসুয়াকে পা থেকে মাথা অবধি পরখ করে নিল। তারপর ভ্রু নাচিয়ে রবিনকে বলল, কে উনি? রবিন, বাড়ির নতুন কাজের লোক। ইসুয়া, কি আমি কাজের লোক? রবিন, তা নয়তো কি? ইসুয়া, আপনি আমাকে কাজের লোক বললেন? রবিন, কেন? তুমি কি বয়রা? কানে শোনোনি কি বলেছি? সাদ, এই 1 মিনিট এভাবে ঝগড়া করছো কেন তোমরা? রবিন, ঠিক বলেছেন ভাইয়া, 1 নাম্বার ঝগড়ুটে এই মহিলা। ইসুয়া, সেম টু ইউ মিস্টার। সাদ কিছুক্ষণ ভেবে রবিনের দিকে তাকিয়ে বলল, জুনিয়র হয়ে বিয়ে করে নিলে আর আমরা হতভাগা সিনিয়ররা বউ তো দূরে থাক, জিএফও পাই না। রবিন, হায় কপাল। আচ্ছা ভাইয়া, আমি ফ্রেশ হয়ে আসি, আপনারা আলাপ করুন। সাদ, ওকে যাও। রবিন চলে যায় ফ্রেশ হতে। ইসুয়া এগিয়ে এসে সাদের দিকে তাকিয়ে, আমি ইসুয়া। সাদ, আমি সাদ আহসান, রিদিমার। রবিন, আপুর বেস্ট ফ্রেন্ড আই নো। সাদ একটা বড় নিঃশ্বাস টেনে, হুম্মম, বেস্ট ফ্রেন্ড। ইসুয়া খানিকটা সন্দেহের দিকে তাকিয়ে, এনিথিং রং ভাইয়া? সাদ, না গো, কিছু না। ইসুয়া বোন হিসেবে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। সাদ, সত্যি? ইসুয়া, অবশ্যই। ঘটনা কি? বলুন তো। সাদ, হৃদের 1 সাইডেড লাভও বলতে পারো। ইসুয়া সাদের পা থেকে মাথা অবধি চোখ দুটো উঁচু নিচু করে দেখতে লাগল। সাদ অসহায় মুখ করে বলল, এইভাবে দেখছো কেন? ইসুয়া, আপনাকে শেষবারের মতো অক্ষত দেখে নিচ্ছি আর কি। সাদ, মানে? ইসুয়া, মানে কবে আবার আসবেন এই বাড়িতে, ততদিন অবধি আপনি এখন যেমন আছেন তেমন যদি আর না থাকেন। কথাটা আপু শোনার পর যদি। সাদ, এই তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ ইসুয়া? ইসুয়া, আরে না না। সাদ, তা নয়তো কি? কোথায় একটু সাহস দিবে হৃদকে, যাতে মনের কথাটা খুব শীঘ্রই বলতে পারি, তা না। ইসুয়া, সরি ভাইয়া। আমি এমন সাহস আমার সদ্য ঘোষিত আমার ভাইকে দিয়ে তার কোনো ক্ষতি হতে দিতে পারি না।
স্বাদ। রিদিমা সিঁড়ি দিয়ে নামতে নামতে ইসুয়াকে উদ্দেশ্যে করে বলল, কি কথা চলছে দুজনের মধ্যে? ইসুয়া, কিছু না, চলুন ব্রেকফাস্ট করবেন। তারপর স্বাদের দিকে তাকিয়ে, আসুন ভাইয়া, আপনিও বসবেন। চৌধুরী বাড়ির সকলেই স্বাদের সাথে কৌশল বিনিময় করে ব্রেকফাস্টের টেবিলে বসল। আফজাল সাহেব, স্বাদ বাবা কবে ফিরলে দেশে? স্বাদ, এই তো কালই আঙ্কেল। দিতি বেগম ছুটিতে নাকি একেবারেই? স্বাদ, পরিস্থিতির উপর নির্ভর করছে। দিতি বেগম, ওহ। রিদিমা ব্রেড মুখে দিতে দিতে, আন্টির শরীর এখন কেমন আছে রে? স্বাদ, মায়ের জেদেই তো দেশে আসা। রিদিমা, তাই বল, না হলে তুই যে ব্যস্ত। আফজাল সাহেব মেয়ের দিকে তাকিয়ে, রিদিমা মামুনি, একটা গুড নিউজ আছে। রিদিমা, কি গুড নিউজ? আফজাল সাহেব, একটা সরকারি সংস্থা থেকে দেশের প্রথম শ্রেণীর লোকদের ইনভাইট করা হয়েছে। রিদিমা, সো হোয়াট? আফজাল সাহেব, মানে সেখানে তোমাকে ইনভাইট করা হয়েছে। রিদিমা, আমাকে কেন? আর আমি এসব রাজনীতিতে জড়াতে চাই না ড্যাড। স্বাদ, আর ইউ ক্রেজি? রিদিমা, মানে স্বাদ, মানে হলো ওইখান থেকে আমার ইনভাইট করা হয়েছে। তোকে কেউ রাজনীতিতে জড়াতে বলেনি, তুই জাস্ট ইনভাইটেশন পেয়েছিস, যাবি। আমিও থাকছি সেখানে। রিদিমা, তোর যাওয়ার হলে যা। আমি কোথাও যাচ্ছি না। আফজাল সাহেব, কিন্তু মা। স্বাদ, 1 মিনিট আঙ্কেল, আমি রিদকে বুঝিয়ে বলছি। তারপর রিদিমার দিকে তাকায়, স্বাদ, দেখ, মানলাম তুই লন্ডনে এক বিজনেস টাইকন ছিলিস, কিন্তু দেশে দেশে তোকে কজন চিনে? তুই আর আমি দেশের প্রথম শ্রেণীর লোকদের একজন। কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে থাকায় আমাদের চেনা জানা লোকের সংখ্যা খুব কম। রিদিমা, কিন্তু স্বাদ, আমার কথাটা শেষ হতে দে। এই ইনভাইটেশন রক্ষা করলে আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, বরং লাভ হবে। ভেবে দেখ, সেখানে আমাদের নেতৃত্ব দিতে বলছে না তো। কিছুক্ষণ বসে থেকে কিছু রাজনৈতিক নেতার সঙ্গে ছবি তুলে নিউজ পেপারে ছাপা হবে। এতে প্রায় অধিক সংখ্যক লোক আমাদের চিনবে, জানবে। রিদিমা কিছুক্ষণ ভাবল, তারপর স্বাদের কথায় রাজি হল। সবাই ব্রেকফাস্ট করে, যে যার কাজে চলে যায়। স্বাদ ও বিদায় নিয়ে বাসায় ফিরে। রবিন, রিদিমা অফিসে যায় একসঙ্গে। ইসুয়া ঘরে বসে হচ্ছিল, তাই ছাদে যায় সময় কাটাবে বলে। গাড়িতে বসে রিদিমা দুপাশের প্রকৃতি দেখছিল, আর রবিন ফোন টিপছিল। ভাইকে উদ্দেশ্যে করে রিদিমা জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো রবিন? রবিন, কি ঠিক থাকার কথা বলছো আপনি? রিদিমা, ইসুয়ার রিঅ্যাকশন কি ছিল? রবিন, ও এই ব্যাপার। রিদিমা, সিরিয়াস হতে শেখ, ছোট রয় যাসনি তুই। রবিন, আসলে আপনি কাল তেমন করে কোনো কথাই হয়ে ওঠেনি আমাদের। অসুস্থ ছিল ইসুয়া, তাই। রিদিমা, কোনো রিঅ্যাকশন দেখায়নি? রবিন, না। রিদিমা, মেয়েটাকে ওর নিজের মতো করে থাকতে দে। ওর যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবি। রবিন, আচ্ছা। অতঃপর মনে মনে রবিন বলল, এবার মিস অধ্যাপিকাকে আমার দূরত্ব বুঝাতে হবে। অনেক ভালোবাসা দেখিয়েছি, আর না এবার দূরে দূরে থেকে বোঝাতে হবে ভালোবাসা কি। নিশুয়া ক্লাসরুমে বসে জীববিজ্ঞানের কিছু অধ্যায় মনোযোগ দিয়ে দেখছিল। পাশে তার বান্ধবীরা বসে আড্ডাক্তার দিচ্ছে। নিশুয়া, একটু আস্তে কথা বলবি প্লিজ। মিশু, কেন রে? কাল বাড়িতে পড়িসনি? নিশুয়াকে যেন জন্মের বিরক্তি এসে ঘিরে ধরল। বান্ধবীদের কথা যেন তার গায়ে শুলের মতো বিঁধল। রেগে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। মিশু অন্যদের দিকে তাকিয়ে, কি হলো এটা? আমি ভুল কি বললাম? এভাবে বের হয়ে গেল কেন?
সবাই নিশোয়ার যাওয়ার দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। শাহেদ স্কুলের অফিস কক্ষে বসে কিছু কাগজপত্র দেখছিল। পাশেই স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বসেছিলেন। আমিনুল ইসলাম বুঝলে শাহেদ, আমার বোধহয় রিটায়ার্ড করার সময় এসে গেছে। শাহেদ, সে কি স্যার? কবে? আমিনুল ইসলাম, সামনের মাসেই। শাহেদ, 2 মাস পর এসএসসি এক্সাম, এভাবে নতুন প্রধান শিক্ষক এলে কিভাবে চলবে? হুট করে সব গুলিয়ে যাবে না? আমিনুল ইসলাম, তাতে আর আমার হাত কই? সময় হলে সবাইকেই যেতে হবে নিজ গন্তব্যে। শাহেদ বিষণ্ণ মুখে তা যা বলেছেন। আমিনুল ইসলাম শাহেদের দিকে একটা খাম এগিয়ে দিয়ে, তোমার নামে এসেছে এটা। পিয়ন এসে দিয়ে গেছিল। শাহেদ খামটা হাতে নিতে নিতে, কি এটা? আমিনুল ইসলাম, তোমার জিনিস তুমিই দেখে নাও। শাহেদ খামটা তার পকেটে ভাঁজ করে রাখল। বাড়িতে গিয়ে দেখবে বলে। আবার নিজের কাজে মন দেয় সে। সাদ বাড়িতে ফিরেই মায়ের মুখোমুখি হল। রেহানা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, এত সকাল সকাল কই গেলি? সারা বাড়ি তন্ন তন্ন করেও খুঁজে পেলাম না তোকে। সাদ, তোমার বৌমার সাথে ব্রেকফাস্টটা করে এলাম, বুঝলে মা। রেহানা বেগম, কি রিদিমাকে কোথায় পেলি তুই? তারপর সাদ সবকিছু খুলে বলল মাকে। রেহানা বেগম তো বেজায় খুশি। রিদিমারা পাশের গলিতেই থাকে শুনে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। রেহানা বেগম, তোকে একা নিয়ে গেল? আমাকে নিল না মেয়েটা। সাদ, তোমার কথা অনেকবার জিজ্ঞেস করেছে, ঘুমিয়েছিলে তাই আর বিরক্ত করেনি। রেহানা বেগম, বুঝি এখন মাকে দুজনের মধ্যে কাবাব কা হাড্ডি মনে হচ্ছে। সাদ, ওপ্পপ মা, কি সব বলছ? নাস্তা করেছ? রেহানা বেগম, না, তোর জন্য অপেক্ষা করছিলাম। সাদ, তুমি ব্রেকফাস্টটা করে মেডিসিনগুলো ঠিক করে খেয়ে নিও। রেহানা বেগম, আচ্ছা। সাদ অস্পষ্ট স্বরে গুনগুন করতে করতে উপরে উঠে গেল নিজের রুমের উদ্দেশ্যে। রেহানা বেগম যেন তার একমাত্র ছেলের ভিতরে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন। ইসুয়া ছাদের এদিক সেদিকে হাঁটাহাঁটি করছিল। সময় যেন কাটছেই না। ফোনও নেই হাতে। কি একটা বোরিং টাইম যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই ইসুয়া হঠাৎ গলা ছেড়ে গান ধরে হালকা সুরে। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে মিশে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে, তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে। ভোরের শিশির খুব ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে মিশে, শুধু তোমায় ভালোবেসে। হঠাৎ সদর দরজায় কলিং বেল বাজল। একবার, দুবার, তিনবার, কিন্তু কেউ দরজা খুলছে না। ইসুয়া জলদি করে ছাদ থেকে নেমে আসে। ছুটে গিয়ে দরজা খুলে দেয় ইসুয়া। কুরিয়ার বয়, ইসুয়া চৌধুরী? ইসুয়া, জি, কাকে চাই? কুরিয়ার বয় একটা বক্স এগিয়ে দিয়ে বলল, এটা আপনার নামে এসেছে, এখানটায় সাইন করে দিন। ইসুয়া অবাক হয়ে বাক্সটা হাতে নিল, তারপর স্বাক্ষর করে কুরিয়ার বয়কে বিদায় করল। দরজা বন্ধ করে বক্স নিয়ে ফিরল নিজের ঘরে। বেডের উপর বসে সে প্যাকেটটা খুলতে লাগল। বাক্সে একটা সিম কার্ড সহ আইফোন রয়েছে। মুহূর্তেই ইসুয়ার চোখে মুখে হাসির ঝিলিক খেলে গেল। কিন্তু পাঠালো কে? ইসুয়া বাক্সটা উপর নিচ করে উল্টে পাল্টে বারবার দেখতে লাগল, তবে কারো নাম খুঁজে পেল না সে। বাক্সটা যেই ইসুয়া ময়লার ঝুড়িতে ফেলতে যাবে তখনই বাক্সের এক কোণায় কিছু একটা লেখা রয়েছে দেখল।
ভালো করে চোখ বুলিয়ে ইসুয়া দেখল সেখানটায় খুব ছোট করে লেখা ফো মিস অধ্যাপিকা। ইসুয়া মুখ বেঁকিয়ে নিজে নিজে বিড়বিড় করে বলে ইর ডং কত? নিজে নিয়ে আসলেই তো পারত, এভাবে দেওয়ার কি দরকার? বেশিক্ষণ ভাবল না আর ইসুয়া। ফোনটা চালু করে বাড়িতে মায়ের সাথে কথা বলে নিল। এই সময়টাতে তার বাবা অফিসে থাকে আর নিশুয়া তো স্কুলে, তাই তার মা এখন ফাঁকা বাড়িতে আছে। কল করে প্রায় বেশ কিছুক্ষণ ধরে মায়ের সাথে কথা বলে নেয় ইসুয়া। কথা বলা শেষ করে নিচে যায় ইসুয়া। রহিমা তখন ঘর মুছছিল। আফজাল সাহেব আর সিনথিয়া ভার্সিটিতে গেছে। সুরাইয়া খান, দিতি বেগম আর দেলোয়ার খান কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন। রবিন রিদিমা তো অফিসেই। মমতা চৌধুরী উপরে তার নিজের ঘরে ঘুমোচ্ছেন। বাড়িতে এখন ইসুয়া আর রহিমাই আছে। ইসুয়া রহিমাকে ডেকে জিজ্ঞেস করে, ইসুয়া লাঞ্চ কখন রান্না হবে? রহিমা, বাড়ি তো কেউ নাই ভাবি সাব, আমরা তিনজন আছি খালি। কালকের অনেকটা খাবার রইছে, আমগো তিনজনের হইয়া যাইব। বাকিরা তো দুপুরে বাইরে খাইয়া আসব। ইসুয়া, আচ্ছা তাহলে তুমি লাঞ্চটা গরম করে রেখো। রহিমা, আচ্ছা ভাবি সাব। ইসুয়া, ডিনারের ব্যবস্থা বিকেলে করলেই তো হবে নাকি? রহিমা, জি ভাবি সাব। ইসুয়া, আচ্ছা আমি তাহলে উপরে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমোই, অনেক ক্লান্ত লাগছে। ইসুয়া রহিমাকে কি কি করতে হবে বলে উপরে চলে যায়। মমতা চৌধুরীর রুমে উকি দিয়ে তিনি ঠিক আছে কিনা দেখে নিজের রুমে ফিরে আসে। একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে শাড়িটা পরে বেরিয়ে আসে। হোয়াইট কালারের ব্লাউজের সঙ্গে পিঙ্ক কালারের শাড়িটাতে ইসুয়াকে বেশ সুন্দরই লাগছিল। ইসুয়া ওয়াশরুম থেকে বেরিয়ে শুয়ে পড়ে বিছানায়। ক্লান্তিতে চোখ দুটো লেগে আসে তার। রবিন কিছু ফাইল দেখছিল। ছাত্র হিসেবে অনেক ভালো সে। প্রতিটা পরীক্ষায় ফলাফল ভয়াবহ রকমের ভালো তার। সেজন্য কোনো রকম সমস্যা হচ্ছে না রবিনের হিসাব নিকাশ করতে। বাকিটা যা বোঝানোর সেটা রিদিমা তাকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে। হঠাৎ রবিনের ফোনটা বেজে উঠল। শুভ কল করেছে। রবিন কলটা ধরে বল, দোস্ত। শুভ, মিস ইউ দোস্ত। রবিন, সেম টু ইউ। নয়ন চেঁচিয়ে, শালা হারামি, এক্সাম তো সামনেই, এক্সামের পর ব্যবসায় বসলে কি হতো? রবিন, ভার্সিটিতে গিয়ে কি করব বল? হুদাই আড্ডাক্তার ছাড়া কোনো কাজ আছে? শুভ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না শালা। বল, ভার্সিটিতে যে ছিল এখন সে চোখের সামনেই থাকে তো এসে কি করবি? রবিন, ফালতু কথা কম বল। নয়ন, তোকে ছাড়া ভালো লাগছে না দোস্ত। রবিন, আমি তো পড়াশোনা ছেড়ে দেয়নি, ভার্সিটি প্লাস ব্যবসা দুটোই করব। শুভ, এই শোন না, তোকে ছাড়া আমরা ভালো নেই। তুই রিদিমা আপুকে বলে আমাদেরও একটা কাজ বের করে দে। নয়ন, গ্রেট আইডিয়া। রবিন কিছুক্ষণ ভেবে, আচ্ছা আপুকে বলে তোদের জানাবো আমি। শুভ আর নয়ন একসঙ্গে বলে, থ্যাঙ্কস দোস্ত। তুলি আর সিনথিয়া ক্যাম্পাসে বসে অন্য ক্লাসমেটদের সাথে আড্ডাক্তার দিচ্ছিল। তুলি সিনথিয়ার দিকে তাকিয়ে, হ্যাঁ রে, সত্যি নাকি? রবিন ইসুয়া ম্যামকে বিয়ে করে নিল? সিনথিয়া, তুই এত জেনে কি করবি? পার্টি দিবি নাকি ওদের অনারে? তুলি মুখ কালো করে, এমনিতেই জিজ্ঞেস করলাম। রাগছিস কেন? সিনথিয়া, রাগব না। এখন ওই পেতনিটা সারাদিন বাড়িতে আমার সামনেই থাকে, তাও রবিনের আগে পিছে। ভালো লাগে বল? তুলি, তো কি আর করার আছে বল? সিনথিয়া, করার তো অনেক কিছুই আছে। রিদিমা আপুর জন্য পারছি না। তুলি, এই আমার মাথায় একটা প্ল্যান আছে, শুনবি? সিনথিয়া, বল।
কি প্ল্যান? তুলি আর সিনথিয়া নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করে শয়তানি হাসি দিল। সিনথিয়া এবার বুঝবে মিস ইসুয়া তালুকদার, কত ধানে কত চাল। বিকেল 4টা। নিশুয়ার স্কুল ছুটি হয়েছে 10 মিনিট। পুরো স্কুলের ছাত্র ছাত্রীরা বেরিয়ে গেলেও নিশুয়া একটা ক্লাসরুমের সামনে বিষণ্ণ মুখে বসেছিল। বাড়িতে যেতে ইচ্ছে করছে না তার। বারবার বোনের কথা মনে পড়ে। শাহেদ আর বাকি টিচাররা অফিস রুমে তালা মেরে বেরিয়ে যাওয়ার সময় নিশুয়াকে তাদের চোখে পড়ে। শাহেদ এগিয়ে এসে, এই মেয়ে, বাড়িতে না গিয়ে এখানে বসে আছো কেন? নিশুয়া শাহেদের কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, এমনিতেই। শাহেদ, জলদি বাড়িতে ফিরো, কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। নিশুয়া উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, যাচ্ছি। শাহেদ নিশুয়ার যাওয়ার পানে তাকিয়ে রইল। নিশুয়া ব্যাগ কাঁধে করে স্কুলের গেট দিয়ে বেরিয়ে গেল। সিনথিয়া তার 7-8 জন মেয়ে ফ্রেন্ড নিয়ে বাড়িতে আসে। বাড়িতে তখনও দিতি বেগম আর সুরাইয়া খান ফিরেনি। ইসুয়া আর মমতা চৌধুরীই আছেন বাড়িতে। সিনথিয়া, মামা। ইসুয়া সিনথিয়ার আওয়াজ পেয়ে বেরিয়ে আসে। ইসুয়া, মা আর ফুপি বাড়িতে নেই। সিনথিয়া মুখে শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, সে তো আমি জেনেই এসেছি। কিন্তু ইসুয়ার সামনে মন খারাপ করে বান্ধবীদের দেখিয়ে বলল, ওহ, আমি আরও ওদের নিয়ে আসলাম খাওয়াবো বলে। ইসুয়া হাঁ করে চেয়ে রইল। সিনথিয়া ইসুয়ার দিকে এগিয়ে এসে, তুমি একটা ব্যবস্থা করো না। ইসুয়া, আমি। সিনথিয়া, তুমি না এই বাড়ির বউ, তোমার দায়িত্ব নয় কি ওদের আপ্যায়ন করার? সিনথিয়ার এমন ভালো মানুষের কথায় সন্দেহ হল ইসুয়ার। কাল অবধি আমাকে সহ্য করতে পারছে না, এখন আমাকে তেল দিচ্ছে। কিছু তো গণ্ডগোল আছে। ইসুয়া, আচ্ছা, কি করতে হবে বল? সিনথিয়া বান্ধবীদের দিকে তাকিয়ে, এই তোরা কে কি খাবি বল? সিনথিয়ার ফ্রেন্ডরা একজন একজন করে অর্ডার করতে লাগল, 2টো স্যান্ডউইচ, 3টে বার্গার, নুডলস, পাস্তা, চিকেন বল, চিকেন স্টক, ভেজিটেবল স্যুপ। ইসুয়া রীতিমতো হা হয়ে গেছে। এত কিছু কখন করবে সে? আর বাড়িতে সবকিছু আছে কিনা ওটাও জানা নেই তার। ইসুয়া, এগুলো আমি কিভাবে? ইসুয়াকে আর কিছু বলতে দিল না সিনথিয়া। সিনথিয়া, মান সম্মানের ব্যাপার, প্লিজ ম্যানেজ করো কোনোভাবে। ইসুয়াকে ঠেলে রান্নাঘরে পাঠিয়ে দিয়ে সবকটা বান্ধবী উচ্চ স্বরে হেসে ওঠে। সিনথিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, এবার বুঝবে মজা। ইসুয়া রান্নাঘরে ঢুকে দিশাহীন হয়ে পড়ে। রহিমা রান্নাঘরে ঢুকে বলে, এগুলান সব আপনারে হেনস্থা করার ফন্দি ভাবিসাব। ইসুয়া, সে তো বুঝতেই পারছি। রহিমা, এখন কি করবেন? ইসুয়া হেসে, আমাকে তো চেনেনি, এবার হবে যেমন কুকুর তেমন মুগুর। রহিমা, বুঝলাম না। ইসুয়া, তোমাকে কিছু বুঝতে হবে না, আমি একটা লিস্ট দিচ্ছি, তুমি সামনের কোনো রেস্টুরেন্ট থেকে এগুলো আনার ব্যবস্থা করো। রহিমা, আচ্ছা। ইসুয়া একটা লিস্ট তৈরি করে টাকা দিয়ে রহিমাকে বাড়ির পিছনের দরজা দিয়ে বাইরে পাঠায়। এদিকে সিনথিয়া ইসুয়াকে ঠিকমতো হেনস্থা করতে পেরেছে ভেবে ফ্রেন্ডদের সাথে খুশি মনে আড্ডা দিতে থাকে। আধ ঘন্টা পর একজন সিনথিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, আর কতক্ষণ বসিয়ে রাখবি? হলো ওদিকটা। সিনথিয়া রান্নাঘরের দিকে তাকিয়ে চেঁচায়, হয়েছে সবকিছু? ইসুয়া, আর 5 মিনিট দাও। সিনথিয়া, ওকে। এবার ফিসফিসিয়ে তুলি বলল, এই সত্যি কি এই মহিলা সবকিছু করে ফেলেছে? সিনথিয়া, কি জানি, করলেই কি আর না করলেই কি? তুলি, মানে? সিনথিয়া, করতে পারলে আমরা খেয়ে দিয়ে পেট ভরাবো, আর বেচারি ভাবিজি খেটে মরল। আর না পারলে সোজা কতগুলো শুনিয়ে দিব সবাই মিলে।
সবাই হা 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 করে হেসে উঠল। ঠিক 5 মিনিট পর সত্যি সত্যি ইসুয়া রহিমাকে নিয়ে খাবার হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সবাই অবাক হয়ে আছে। ইসুয়া সবার সামনে খাবারের প্লেটগুলো রেখে সবাই শুরু করুন প্লিজ। সবাই ইসুয়ার কথা শুনে যে যেটার অর্ডার করেছে সে তার খাবার তুলে মুখে দিল। খাবারটা হাফ শেষ করার পর সবার পেটে মোচড় দিয়ে ওঠে। তুলি, এই আমার পেটটা এভাবে ডাকছে কেন? অন্য একজন, এই তমা তোদের বাড়ির ওয়াশরুম কোন দিকে? আরেকজন, ঝাল ঝাল, কেউ পানি দে। অন্য সবার মধ্যে কেউ বমি করতে করতে অজ্ঞান আর কারো নাক কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইসুয়া অসহায় মুখে বলে, একই সবাই খাবারটা শেষ করুন, এভাবে এটো কেন করছেন? ইসুয়ার কথা কারো কানে গেল বলে মনে হল না। সবাই কোনোরকম সিনথিয়াদের বাড়ি থেকে বিদায় নিল। বেচারি সিনথিয়া, সে তো উঠতেই পারছে না। তার মাথায় চক্কর দিচ্ছে। সোফায় কাত হয়ে শুয়ে পড়েছে সে। সবাই চলে যাওয়ার পর ইসুয়া আর রহিমা সবগুলো প্লেট নিয়ে কিচেনে ফিরে এলো। রহিমা হাসতে হাসতে শেষ। রহিমা, ইউ আর জেনাস ভাবি সাব। ইসুয়া রহিমার দিকে তাকিয়ে, এটা জেনাস না, জিনিয়াস হবে। রহিমা, হেই একই। চৌধুরী বাড়ির সকলে যে যার কাজ শেষ করে বাড়িতে আসে সন্ধ্যায়। ইসুয়া বারান্দায় বসে কফি খাচ্ছে আর ফোন ঘাঁটছিল। দরজা খোলার আওয়াজ পেতেই বারান্দার জানালা দিয়ে দেখল কে এসেছে। রবিন রুমে ঢুকে বিছানায় চোখ বুজে শুয়ে পড়ে। গায়ে সারাদিনের পরিত্যক্ত ঘাম। ফ্রেশ হওয়া প্রয়োজন, কিন্তু শরীর যেন মানছে না। তারপর ও অলসতা দূরে সরিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে যায়। ইসুয়া বারান্দা থেকে রুমে আসে, সবকিছু পরিষ্কার আছে কিনা দেখে। সবকিছু পরিপাটি গোছানো আছে। তাই সে সোফায় বসে ফেসবুকে ঢুকে। রবিন ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। একবার ইসুয়াকে আর চোখে দেখে, তারপর চেঁচিয়ে রহিমাকে ডাকতে লাগল। রবিন, রহিমা, রহিমা। রহিমা দৌড়ে এসে, উদয় হল জি ভাইজান। রবিন, এক কাপ চা নিয়ে আয় তো। রহিমা, আনতেছি। কথাটা বলেই রহিমা চলে গেল। রবিন বারান্দার দিকে এগিয়ে যাচ্ছিল। পিছন থেকে ইসুয়া বলে উঠল, ইসুয়া, আমাকে বললেই পারতেন। রবিন, নো নিড থ্যাঙ্কস। ইসুয়া রবিনের কথায় চমকে ওঠে। এ কেমন আচরণ? রবিন বারান্দায় গিয়ে সন্ধ্যার আকাশ দেখতে থাকে। ইসুয়া ফোন স্ক্রোল করছিল। রহিমা চা নিয়ে রুমে ঢুকে। রহিমা, ভাইজান আপনার চা। রবিন, রেখে যা। রহিমা চলে যায়। রবিন ফের বারান্দা থেকে ফিরে আসে। চায়ের কাপ হাতে তুলতে নিলেই গরম চাটা তার বুকের উপর পড়ে। রবিন, আউচোচ। ইসুয়া দ্রুত এগিয়ে এসে আরে ধীরে দেখে। রবিন তার বুকটা তোয়ালে দিয়ে মুছল। ফর্সা বুকটা মুহূর্তের মধ্যে লাল হয়ে ওঠে। ইসুয়া ফার্স্ট এইড বক্স নিয়ে এসে দেখি। রবিন ইসুয়ার থেকে দুহাত পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর বিছানার উপর রাখা শার্টটা হাতে নিয়ে বাইরে চলে যায়। ইসুয়া বিড়বিড় করে, যাহ বাবা, এমন করছে কেন? মাঝের দুটো দিন একই রকম অতিবাহিত হল রবিন ইসুয়ার। রবিন নিজেকে সারাদিন কাজে ব্যস্ত রাখে আর যে সময়টা বাড়িতে থাকে সে সময়টাতে ইসুয়ার সাথে কোনো কথা বলে না। ইসুয়া নানা অজুহাতে নানা বাহানায় কথা বলার চেষ্টা করে দেখেছে, কিন্তু রবিন তাকে সম্পূর্ণ এড়িয়ে চলছে। ব্যাপারটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হতো, কিন্তু রবিন আজ খাবার টেবিলে প্রায় সকলের সামনে ইসুয়াকে অ্যাভয়েড করেছে বিশ্রীভাবে। আজ ছুটির দিন থাকাতে ইসুয়া অনেক ভালো ভালো খাবার রান্না করে সকলের জন্য। খাবার সার্ভ করার সময় ইসুয়া রবিনের পাতে মাছের মাথাটা তুলে দিতেই প্রচণ্ড রকমের রিয়েক্ট করে সে।
রবিন, আমি তোমার কাছে চেয়েছি। ইসুয়া, না মানে, আসলে। রবিন, যেচে দিতে আসো কেন? রবিন এক প্রকার রেগে খাবার টেবিল ছেড়ে উঠে যায়। ব্যাপারটা সবার চোখে বাঁধল খুব বিশ্রীভাবে। ইসুয়া চোখে জল নিয়ে সবার সামনে থেকে লজ্জিত হয়ে রান্নাঘরে ছুটে আসে। ব্যাপারটাতে সিনথিয়া আর দেলোয়ার খান যেন খুব খুশি হয়েছেন। খাওয়া দাওয়া সেরে রিদিমা রবিনের সাথে এ বিষয়ে আলোচনা করবে বলে রবিনের সাথে দেখা করতে যায়। রিদিমা রুমে ঢোকার আগে দরজায় নক করে। রবিন, দরজা খোলা আছে। রিদিমা রুমে ঢুকে সরাসরি রবিনের সামনে গিয়ে দাঁড়ায়। কি হচ্ছে কি এসব রবিন? রবিন, কি হয়েছে আপনি? রিদিমা রবিনের পাশে বসল। তোদের মাঝে কি কিছু হয়েছে? রবিন না বোঝার ভান করে। কাদের? কি বলছো এসব? রিদিমা যেন এবার রাগ ধরে রাখতে পারল না। চেঁচিয়ে উঠল, তুই ইসুয়ার সঙ্গে এমন মিসবিহেভ করলি কেন? তাও সবার সামনে। রবিন, দেখ আপু। রিদিমা, দেখার কি আছে? যা দেখার নিচেই তো দেখলাম। মেয়েটা এমন কি করেছিল যে এভাবে সিন ক্রিয়েট করলি? রবিন, আমার কথাটা তো শুনবে। রিদিমা, স্টপ, জাস্ট স্টপ। তোর কাছে আমার শোনার মতো কিছু নেই। তুই যা করছিস একদম ঠিক করছিস না। মেয়েটা কতটা লজ্জা পেয়েছে সবার সামনে। রবিন, সরি আপু, আসলে তখন। রিদিমা রবিনকে বাধা দিয়ে বলে, সরি আমাকে নয়, ওকে বলে দিস। আর হ্যাঁ, তুই ওকে ঠকিয়ে বিয়ে করেছিস। ও নিজের ইচ্ছায় আসেনি এই বাড়িতে। রবিন। রিদিমা, সো ইসুয়ার সবকিছু দেখে রাখার, ওকে ভালো রাখার দায়িত্ব তোর। রবিন, আচ্ছা। রিদিমা, কেয়ারলেস কোথাকার। রবিনকে এক গাদা কথা শুনিয়ে বকাবকি করে রেগে বেরিয়ে যায় রিদিমা। ইসুয়া রান্নাঘরে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। বাড়ির কথা খুব মনে পড়ছে। আজ পাশে বাবা থাকলে বাবার কোলে মাথা রেখে ঘুমাতো ইসুয়া। বাবার বড়ই আদরের মেয়ে ইসুয়া। বুকটা কেমন ভারী ভারী লাগছে। রান্নাঘরের লাইট ঝালানো দেখে দিতি বেগম এগিয়ে যান। ইসুয়াকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখে দিতি বেগম, কি রেমা, এখনো রুমে যাসনি? ইসুয়া আড়ালে চোখ মোছার চেষ্টা করে। এই তো যাচ্ছি। দিতি বেগম, চোখের জল লুকাচ্ছিস? ইসুয়া, না, কই, না তো। দিতি বেগম, আমার কাছে লুকাচ্ছিস? ইসুয়া এমনিতেই বাড়ির জন্য খারাপ লাগছিল। দিতি বেগম ইসুয়ার দিকে এগিয়ে এসে, আমি জানি রবিনের ব্যবহারে মন খারাপ করেছিস। খুব কষ্ট হচ্ছে? ইসুয়া নিচু হয়ে রইল। দিতি বেগম, তোদের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? ইসুয়া, না। দিতি বেগম, তাহলে ছেলেটা এমন করল কেন? ইসুয়া, হয়তো কাজের চাপ খুব। দিতি বেগম, তাই বলে বউয়ের উপর রাগ ঝাড়বে? ইসুয়া। দিতি বেগম, হারামজাদা একবার আমার সামনে আসুক, তখন বুঝাব। তুই যা, রেস্ট নে একটু। ইসুয়া আর দিতি বেগম যে যার রুমে চলে যায়। ইসুয়া রুমে ঢুকে বিছানার উপর বসে। রবিন ইসুয়াকে কি করে সরি বলবে বুঝতে পারছিল না। ইসুয়া বিছানায় পিঠ লাগাতে যাবে তখনই রবিন, মেস অধ্যাপিকা। ইসুয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রবিনের দিকে। রবিন এগিয়ে এসে, আই এম সরি, রিয়েলি সরি। ইসুয়াকে যেন রাজ্যের অভিমান এসে ঘিরে ধরল। মুখ ফিরিয়ে শুয়ে পড়ে সে। রবিন খুব বিরক্ত হল। ইসুয়ার সামনে গিয়ে খাটের উপর দু হাঁটু ভাঁজ করে বসে। রবিন, এই মেয়ে, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? ইসুয়া অন্যদিকে ফিরে গেল আবারও। রবিন আগের জায়গায় বসে, এদিকে ফিরো বলছি। ইসুয়া রবিনের কথায় কান না দিয়ে ঘুমানোর ভান করে। চোখ বুজে থাকে।
রবিন বিরক্ত হয়ে ভালোই ভালোই বলছি, সরি অ্যাকসেপ্ট করো। নয়তো। ইসুয়া উঠে বসে রবিনের দিকে তাকিয়ে নয়তো কি? রবিন আগে বল সরি অ্যাকসেপ্ট করেছ কিনা? ইসুয়া না। রবিন কি বললে? ইসুয়া আপনি আজ কটা দিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, তাও বিনা কারণে। এটার জন্য কি সত্যিই আপনার শরীরটা অ্যাকসেপ্ট করা উচিত? রবিন বিষণ্ণ মুখে দেখ, আমি তোমার উপর অনেক জোর জবরদস্তি করেছি। তোমাকে ঠকিয়ে বিয়ে করেছি। তাই তোমাকে আর কোনো প্যারা দিতে চাই না। সেজন্য দূরে সরে থাকি তোমার কাছ থেকে। ইসুয়া কিন্তু এভাবে মিসবিহেভ করার কি মানে? রবিন অ্যাট লাস্ট সবকিছুর জন্য সরি মিস অধ্যাপিকা। ইসুয়া ওকে। রবিন থ্যাঙ্কস আমাকে কি মেনে নেওয়া যায় না? ইসুয়া মানে বুঝলাম না। রবিন আপনাকে সিনিয়র লাইফ পার্টনার বানাতে চাই। ইসুয়া যেন খুব অস্বস্তিতে পড়ে গেছে। সে ঘুমানোর অজুহাতে পাশ ফিরে শুয়ে পড়ে। রবিন আর জোর করে না তাকে। রবিন মনে মনে বলে বরফ যখন গলতে শুরু করেছে তখন ওটাকে আমি পানি করেই ছাড়ব। রবিন তার গিটারটা হাতে নিয়ে বারান্দায় আসে, খালি গলায় গান ধরল। দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি। বাউলের এই মনটারে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীর বন্দরে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে রবিনের এত মন মাতানো কণ্ঠস্বরে ইসুয়া আর শুয়ে থাকতে পারল না। বারান্দায় এসে দাঁড়ায় রবিনের পাশে। গানটা শেষ হতেই রবিনের তারিফ করে। রবিন শুকনো কথায় চিরে ভিজবে না মিস অধ্যাপিকা। ইসুয়া। রবিন আচ্ছা, আপনি এই কয়দিন ভার্সিটিতে যাচ্ছেন না কেন? ইসুয়া ভালো লাগে না, বাড়িতেই বেশ আছি। রবিন তা বললে তো হচ্ছে না। এইভাবে বাড়িতে একা থাকতে কতক্ষণ ভালো লাগে আর? ইসুয়া সমস্যা নেই কোনো। রবিন আমার আছে। আমার এক্সাম সামনে। কাল থেকে কিছুদিন ক্লাস করা খুব জরুরি। আপনি না গেলে ভার্সিটি আমার কাছে কেমন পানসে পানসে লাগবে। ইসুয়া কিন্তু। রবিন কোনো কথা নয়, কাল আমার সাথেই ভার্সিটিতে যাবেন। সকালে তৈরি হয়ে থাকবেন। ইসুয়া নিরস মুখে আচ্ছা। শাহেদ কিছু করছিল তার স্টাডি রুমে। শিলা ছুটে এসে, শিলা ভাইয়া। শাহেদ হ্যাঁ বল। শিলা একটা খাম এগিয়ে দিয়ে এটা তোমার প্যান্টের পকেটে ছিল। শাহেদ ইস দেখলি, এটার কথা বলেই গিয়েছিলাম। আজ দুদিন ধরে ফেলে রেখেছি। শিলা কি এটা? শাহেদ দেখিনি, দাঁড়া খুলে দেখছি। শিলা দেখ জরুরি কিছু কিনা। শাহেদ খামটা খুলে পড়ল। তারপর শিলার দিকে তাকিয়ে বলল একটা সরকারি ইনভাইটেশন এসেছে তোর ভাইয়ের। শিলা কবে? শাহেদ কাল বিকেলে। শিলা যাবে না? শাহেদ ওই সময়টাতে স্কুলে থাকব। যাওয়া হবে না হয়তো। শিলা হালকা চেঁচিয়ে উঠে এটা এদিকে দাও তো। পিছনেও কি লেখা আছে যেন। শাহেদ খামটা উল্টো করে দেখল। খামের উল্টো পাশে যাদের যাদের ইনভাইট করা হয়েছে তাদের নাম দেওয়া ছিল।
নামগুলোর মধ্যে রিদিমা চৌধুরী আর সাদ আহসান, এই দুটি নাম দেখে শাহেদের কলিজায় মোচড় দিয়ে ওঠে। শিলা, কি লেখা আছে ভাইয়া? শাহেদ, আমাকে যেতে হবে, আমি কাল যাব। তুই আমার সাদা ফরমাল ড্রেসটা ভালো করে তৈরি করে রাখিস তো। কথাটা বলেই শাহেদ কাগজটা টেবিলের উপর রেখে বেরিয়ে গেল। শিলা কিছু বুঝতে না পেরে এগিয়ে এসে টেবিলের উপর থাকা কাগজটা পড়তে লাগল। নিশোয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তারেক সাহেব এসে মেয়ের পাশে বসেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে, তারেক সাহেব, কিরে মা, মন খারাপ? নিশোয়া, আপুকে খুব মিস করছি। তারেক সাহেব, আমিও। নিশোয়া হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠল, আব্বু চল না, আপুকে গিয়ে দেখে আসি, সারপ্রাইজ দেই। তারেক সাহেব ভ্রু কুঁচকে, এখন? নিশোয়া, হ্যাঁ এখন, মাত্র 4:20 বাজে। তারেক সাহেব কিছুক্ষণ ভেবে, গুড আইডিয়া, আচ্ছা তুই রেডি হয়ে নে। নিশোয়া জড়িয়ে ধরে বাবার গালে চুমু খেল, গুড ফাদার। সাদ ল্যাপটপে কিছু করছিল। রেহানা বেগম এলেন ছেলের রুমে। ছেলের সামনেই চুপ মেরে বসে রইলেন। সাদ বুঝতে পারছে রেহানা বেগম তাকে কিছু বলতে এসেছে। সাদ, কিছু বলবে মা? রেহানা বেগম, তুই রিদিমার সঙ্গে দেখা করলি, আমাকে কবে দেখা করাবি? সাদ, সময় হলে দেখা হয়ে যাবে। রেহানা বেগম, না, আমি আজকেই দেখা করব। সাদ, জেদ করো না মা, তোমার জন্য কাজ ফেলে রেখে দেশে চলে এসেছি। এখন আর নতুন করে বায়না করো না প্লিজ। রেহানা বেগম, আমি কিছু শুনতে চাই না, আমাকে আজ রিদিমার সঙ্গে দেখা করাবি ব্যাস। সাদ, ইম্পসিবল হবে না মা। রেহানা বেগম, রিদিমার নাম্বারটা দে। সাদ, কেন? ওর নাম্বার দিয়ে তুমি কি করবে? রেহানা বেগম, ওকে আসতে বলি আমাদের বাড়ি। সাদ, ও জীবনেও আসবে না। রেহানা বেগম, তাহলে বাইরে কোথাও দেখা করতে বল। সাদ, ওর সময় নেই মা। রেহানা বেগম, আমাকে ওদের বাড়িতে নিয়ে চল তাহলে। সাদ, ছোটদের মতো করছো কেন? রেহানা বেগম, আরে আমাকে নিয়ে চল, আজ ছুটির দিন। বাড়িতেই থাকবে রিদিমা। ওর সাথে দেখাও হয়ে গেল, আর ওদের বাড়ির লোকদের সাথে আলাপও হয়ে গেল। সাদ, পারবো না আমি। রেহানা বেগম, আমি রেডি হচ্ছি, তুই বসো। সাদ, শুনো তো আরে। রেহানা বেগম ছেলের কথায় কান না দিয়ে চলে গেলেন। সাদ জানে বলে কোনো লাভ হবে না, আজ তার মাকে নিয়ে যেতেই হবে। কথা শোনার পাত্রী উনি একেবারেই নন। ইসুয়া ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ আগে। রবিন এতক্ষণ ফোন স্ক্রোল করছিল। ইসুয়া ঘুমিয়ে পড়েছে কিনা শিওর হয়ে সে ঘুমন্ত ইসুয়ার দিকে এগিয়ে আসে। মুখের উপর পড়ে থাকা চুলগুলো একটা আঙ্গুল দিয়ে সরিয়ে কানের পিছনে গুজে দেয়। নিজের ঠোঁট দুটো হালকাভাবে ছুঁয়ে দেয় ইসুয়ার কানে। ইসুয়ার বডি স্মেলটা খুব করে রবিনের নাকে বাজছে। কি মোহময় সে ঘ্রাণ! মাতাল করা প্রিয় মানুষটার গায়ের গন্ধে নিজেকে কি কন্ট্রোল করা যায়? রবিন ইসুয়ার গলায় চুমু খেল। মুহূর্তের মধ্যেই জেগে গেল ইসুয়া। রবিনকে নিজের এত কাছে দেখে ভরকে যায় সে। ইসুয়ার শরীর কাঁপতে থাকে। ইসুয়া টেনে টেনে বলে, আপপপনি। রবিন কি বলবে ভেবে পায় না, আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি চার্জারটা পাচ্ছি না, দেখতে এলাম বালিশের তলায় আছে কিনা। ইসুয়া হাফ ছেড়ে ও হহ। রবিন যেন প্রাণে বেঁচে গেল। আর একটু হলেই ভুল বুঝত ইসুয়া। রবিন চায় না নতুন করে আর দূরত্ব তৈরি হোক তাদের মধ্যে। রবিন বাইরে যাবে ঘুরতে। ইসুয়া এখন? রবিন, হ্যাঁ, তৈরি হয়ে নাও। ইসুয়া, আজ না অন্য একদিন।
রবিন অ্যাজ ইয়োর উইশ মিস অধ্যাপিকা। রবিন রুমে থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে গেল। রিদিমা ও বসা ছিল ড্রয়িং রুমের সোফায়। রবিনকে দেখে একবার আর চোখে তাকায়। রবিন বসতে বসতে বলে, কি করছো আপু? রিদিমা, বসে আছি। রবিন, সে তো দেখতেই পাচ্ছি। রিদিমা, তাহলে জিজ্ঞেস করছিস কেন? রবিন গম্ভীর মুখে, এমনিতেই। রিদিমা, তুই এসব কাজ কবে থেকে করছিস? রবিন, কিসের কাজ? রিদিমা, আমাকে বোকা বানাতে আসিস না। রবিন, সত্যি বুঝতে পারছি না আমি তুমি কিসের কথা বলছো। রিদিমা, তুই ব্ল্যাক হো। তখনই কলিং বেল বেজে উঠল। রবিন রিদিমার দিকে তাকিয়ে, আমি দেখছি কে এলো। রবিন গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে আছে নিশুয়া আর তারেক সাহেব। নিশুয়া হালকা চিৎকার করে বলে উঠে, সারপ্রাইজ। রবিন, আরে শালি সাহেবা যে। তারপর তারেক সাহেবের দিকে তাকিয়ে, আসুন আঙ্কেল, ভিতরে আসুন। তারেক সাহেব আর নিশুয়াকে নিয়ে রবিন ভিতরে এলো। নিশুয়া রিদিমাকে দেখে এগিয়ে গেল। নিশুয়া, কেমন আছেন আপু? রিদিমা, হে লিটল গার্ল, ভালো, তুমি কেমন আছো? নিশুয়া, হেব্বি ভালো। রিদিমা, কেমন চলছে পড়াশোনা? নিশুয়া, ভালোই। আফজাল সাহেব আর দিতি বেগম সিঁড়ি দিয়ে নামছিলেন। তারেক সাহেবকে দেখে আফজাল সাহেব মুখে হাসি ফুটিয়ে এগিয়ে আসে। আফজাল সাহেব, কি খবর বন্ধু? তারেক সাহেব, ভালো না, মেয়েটার জন্য খারাপ লাগছিল, তাই না জানিয়েই চলে এসেছি। দিতি বেগম, সে আপনার যখন ইচ্ছা হবে চলে আসবেন। জানাতে হবে কেন? রিদিমা নিশুয়ার দিকে তাকিয়ে, চল উপরে যাই আমরা। ইসুয়াকে সারপ্রাইজটা দেওয়া যাক। নিশুয়া হেসে একদম। দরজায় আবারও বেল বাজল। রিদিমা রবিনের দিকে তাকিয়ে, দেখতো কে এসেছে। দরজা খোলাই ছিল। রবিন গিয়ে দাঁড়াতেই সাদ আর তার মাকে দেখে অবাক। তাদের ভিতরে নিয়ে আসে রবিন। রিদিমা সিঁড়িতে পা রাখতে যাবে তখনই রেহানা বেগম বলে উঠলেন, রিদ মামনি। রিদিমা অবাক হয়ে পিছনে ফিরে, আন্টি আপনি? রেহানা বেগম এসে পড়লাম আর কি। সাদ, আর বলিস না, তোর সাথে দেখা করবে বলে আমার জান বের করে ফেলছিল। দিতি বেগম আর বাকি সবাই সাদের মায়ের সাথে পরিচিত হন। ইসুয়া ও নিচে এসে সবাইকে দেখে একেবারে অবাক, সাথে বাবা বোনকে দেখে খুশিও হয়েছে অনেক। দিতি বেগম, সুরাইয়া খান আর ইসুয়া সবার জন্য হালকা নাস্তা তৈরি করতে লেগে পড়েন। রিদিমা রেহানা বেগমের সাথে কথা বলছে। রেহানা বেগম যেন এতদিনের সব কথা জমিয়ে রেখেছে রিদিমার জন্য। সাদ, রবিন আর নিশুয়া নিজেদের মধ্যে আড্ডাক্তার দিচ্ছে। চলবে।